হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সিলেবাসের উপরে যে ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু সকলেই দেখেছো। সিলেবাস নিয়ে কিন্তু আর কোনো রকম কারোর কনফিউশন নেই। তো সিলেবাস যেহেতু আলোচনা করা হয়ে গিয়েছে, তাহলে এর পরের স্টেপ কি হবে? সেই যে সিলেবাসটা রয়েছে সেখানে যে টপিকস গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবার কিন্তু প্রত্যেকটা টপিক নিয়ে আমার রেগুলার ক্লাসেস তোমরা পেয়ে যাবে। তো সেই মতোই আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় হলো, দেখো দেখতেই পাচ্ছ, এনএপি 6th সেমিস্টার মেজর এডুকেশন পেপার 13, সেখান থেকে পাঠ্যক্রমের যে নেচার বা পাঠ্যক্রমের যে প্রকৃতি সেটা নিয়েই কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা একটুখানি ঝটপট আলোচনা করে নিচ্ছি, দেন কিন্তু সরাসরি আলোচনার বিষয়ে আমরা ফিরে আসব। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। একটা ছোট্ট বিষয় এক্ষেত্রে মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার একটুখানি স্কিপ করে যাবে। আচ্ছা, এই হয়ে গেল পুরো বিষয়। এইবারে কোর্স ফি নিয়ে তোমাদের কিন্তু অনেক রকমের দ্বন্দ্ব, ঠিক আছে? চলো সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফর এন্টায়ার সেমিস্টার কাদের জন্য, ফর মেজর স্টুডেন্টসদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে? মাত্র 1199 টাকা। এবং যারা মাইনর স্টুডেন্টসরা রয়েছে, ঠিক সেই ক্ষেত্রে তোমাদের জন্য ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা, 699। ব্যাস, সিম্পল এইটুকুই একটা ব্যাপার। তো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। চলো এবার তাহলে আমরা চলে আসি আলোচনার বিষয়ে। পাঠ্যক্রমের প্রকৃতি বা পাঠ্যক্রমের নেচার, এটা নিয়ে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখো এখানে পুরো বিষয়টা আজ আমি প্রত্যেকটি লাইন পড়ে পড়ে বুঝিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করব। দেখো, পাঠ্যক্রম কোনো একটি স্থির বিষয় নয়, তাহলে এটা কি ধরনের বিষয়? এটা একটা গতিশীল বিষয়। বা এই যে পাঠ্যক্রম যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটার এই টার্মটা আমরা সকলেই জানি কি, কারিকুলাম, ঠিক আছে? তো পাঠ্যক্রম চর্চার উপযোগিতা থেকে স্পষ্ট হয় যে পাঠ্যক্রম কোনো অপরিবর্তনীয় স্থির বস্তু নয়। বর্তমানকালের পরিবর্তিত পরিস্থিতি, সামাজিক পরিবর্তন, কারিগরি, তারপরে এই যে টেকনোলজি, সমস্ত কিছু দিনের পর দিন কিন্তু ডেভেলপ করে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু এক জায়গায় থেমে নেই, এই জায়গাগুলো কিন্তু কন্টিনিউ এগিয়ে যাচ্ছে, তার সুন্দরভাবে তারা ডেভেলপ করছে এবং একটা জায়গায় যখন পৌঁছেছে সেখান থেকে কিন্তু তারা আরো বেটার জায়গায় যাওয়ার কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে। তো এই যে সমস্ত কিছুর অভূতপূর্ব বিকাশ এবং জীবনের নিত্য নতুন চাহিদা শিক্ষার উপর কিন্তু অবশ্যই প্রভাব বিস্তার করে চলেছে, অবশ্যই শিক্ষার উপর প্রভাব বিস্তার করে চলেছে। তোমরা কিন্তু ডেলার্স কমিশন পড়ে এসেছো, তাহলে সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে আমরা দেখেছিলাম যে এই যে শিক্ষার যে 4খানা পিলারের কথা বলা হয়েছিল, তাহলে সেই 4খানা পিলারের প্রয়োজনীয়তা কেন অনুভব হয়েছিল? পরিবেশ যেভাবে পাল্টাচ্ছে, সমাজ যেভাবে পাল্টাচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে শিক্ষারও কিন্তু একটা প্রয়োজনীয়তা সে সময় অনুভব করা হয়েছিল, যাতে শিক্ষাও যেন সেই জায়গায় থেমে না থাকে, সেও যেন গতিশীলভাবে চলতে পারে। তো সেই জায়গায় কিন্তু সেই যে 4খানা পিলারের কথা কিন্তু এসেছিল। তো দেখো সেরকমই এই যে পাঠ্যক্রমও কিন্তু থেমে থাকছে না, এটা কিন্তু থেমে থাকার বা স্থির থাকার বিষয় নয়, এটা একটা গতিশীল বিষয়। এবং কেন এটা গতিশীল বিষয়? কারণ এই যে দেখো, এই যে জায়গাগুলো, সামাজিক পরিবর্তন, কারিগরি, প্রযুক্তিবিদ্যার অভূতপূর্ব বিকাশ, জীবনের নিত্য নতুন চাহিদা, সমস্ত কিছু শিক্ষার উপর প্রভাব বিস্তার কিন্তু করে চলেছে কন্টিনিউ। তো স্বভাবতই এই যে পাঠ্যক্রম সম্পর্কে এই যে একটা গতানুগতিক ধারণা, সেটা বর্তমান সময়ের সঙ্গে দেখা যাচ্ছে যে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। আর তারই ফলশ্রুতি পাঠ্যক্রম নিয়ে নতুন নতুন কিন্তু এবার চিন্তা ভাবনা, পাঠ্যক্রমকে আরো নতুন ভাবে কি করে তৈরি করা যেতে পারে, সেটার উপরে আরো ভালো ভালো কি সব জিনিস আমরা নিয়ে আসতে পারি, সেইগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা চলছে, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে, আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি রূপ, বা আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি ধরনের সেটা আলোচনা করা হয়েছে। চলো এবার এটা আমরা দেখছি। দেখো
ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম, কি বলা হচ্ছে আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের বৈশিষ্ট্য সমূহ। তাহলে পাঠ্যক্রম সংক্রান্ত আধুনিক ধারণাটি শিক্ষার পরিবর্তিত লক্ষ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। একটু আগেই আমি একটুখানি এক্সাম্পল দিতে গিয়ে কিন্তু বললাম এই জায়গাটি, ঠিক আছে। ব্যক্তি সত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধন করাই আধুনিক শিক্ষার লক্ষ্য। আর সেই বিকাশ প্রক্রিয়াকে সহায়তা করার জন্য কি প্রয়োজন রয়েছে? খুব ভালো এক্সপিরিয়েন্সের প্রয়োজন কিন্তু রয়েছে। তাই আধুনিক অর্থে পাঠ্যক্রম এমন কতগুলো অভিজ্ঞতার কথা বলবে, এমন কতগুলো এক্সপিরিয়েন্সের একটা মিক্সচার হবে, যেগুলি অর্জনের মাধ্যমে বিদ্যার্থীর কি হবে? এই যে ওভারঅল ডেভেলপমেন্ট হবে, সার্বিক বিকাশ হবে। ক্লিয়ার? আচ্ছা, চলো এরপরে দেখে চলে যাচ্ছি পরের স্লাইডে। কি বলা হচ্ছে? পরিবর্তনশীলতা। কেন পরিবর্তনশীলতা পাঠ্যক্রমের একটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে চলে আসে? দেখি, দেখো, আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম হলো পরিবর্তনশীল অভিজ্ঞতার সমষ্টি। জাস্ট এই জায়গাটাই কিন্তু আমরা দেখে এলাম, এখানটাই কিন্তু আমরা দেখে এলাম এই যে পরিবর্তিত লক্ষ্যের সঙ্গে সম্পর্কযুক্ত, শিক্ষার পরিবর্তিত লক্ষ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। দেন এখানে এসে গেল সেই প্রক্রিয়াকে সাহায্য করার জন্য কিছু এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। সেই জন্য পাঠ্যক্রম কতগুলো এমন কিছু এক্সপিরিয়েন্সের মিক্সচার যে কি করে একজন স্টুডেন্টের ওভারঅল ডেভেলপমেন্টের কথা বলে। ক্লিয়ার? তাহলে ঠিক দেখো, তার পরবর্তীতে পরিবর্তনশীলতা এসে গেল। পরিবর্তনশীলতা কি বলছে? এই যে আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম হলো সেই যে পরিবর্তনশীল অভিজ্ঞতার একটা সমষ্টি। কারণ সমাজ সতত পরিবর্তনশীল হওয়ায় ব্যক্তির যে ডিমান্ড সেটাও দিনে দিনে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেখো, সমাজ যত পাল্টে যাচ্ছে মানুষের চাহিদাও কিন্তু তার সাথে সাথে আরো উন্নত হচ্ছে, চাহিদাও কিন্তু মানুষের পাল্টে যাচ্ছে। তো তার ফলে শিক্ষার লক্ষ্য পরিবর্তন ধর্মী হয়ে যাচ্ছে। আবার শিক্ষার সেই যে লক্ষ্য তার সাথে এবার পাঠ্যক্রমের তো একটা গভীর সম্পর্ক হয়েছে। তাহলে শিক্ষার লক্ষ্য যখন সেটা থেমে থাকছে না, সেটাও যখন দেখছি যে সমাজের চাহিদা পরিবেশ যেভাবে পাল্টে যাচ্ছে সেটার সাথে সেও যখন পাল্টে যাচ্ছে, তাহলে শিক্ষার সাথে সম্পর্কিত এই যে পাঠ্যক্রম তারও কিন্তু কি বলবো যে সেটাও চেঞ্জ হচ্ছে বা তারও কিন্তু পুনর্বিন্যাস ঘটছে। ক্লিয়ার? আশা করি 1 নম্বর পয়েন্ট পরিবর্তনশীলতা কিন্তু আমি বোঝাতে পারলাম। তারপরে চলে আসি তাত্ত্বিক ও ব্যবহারিক ভিত্তি। এই জায়গাটা কি বলেছে? এই যে থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল যে দিকটা, ঠিক আছে, তাত্ত্বিক ও ব্যবহারিক দিক। এখানটা কি বলা হয়েছে? পাঠ্যক্রম হলো শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর একটা উপায়। যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে আচ্ছা পাঠ্যক্রম কাকে বলে, তখন এক কথা বলতে পারবে পাঠ্যক্রম হলো শিক্ষার যে লক্ষ্য, সেই শিক্ষার লক্ষ্য অবধি পৌঁছানোর একখানা উপায়, যার সাহায্যে সুপরিকল্পিতভাবে শিক্ষার্থীর জীবন বিকাশের প্রক্রিয়া সংঘটিত হয়। ক্লিয়ার? এক্ষেত্রে বিদ্যার্থীকে উন্নত জীবনাদর্শের অধিকারী করে তোলার জন্য পাঠ্যক্রমে কিছু থিওরিটিক্যাল বিষয় যেমন ইনক্লুড করা হয়, যার অর্থ বা যার ভিত্তি হচ্ছে দর্শন। আবার বাস্তব জীবনকে সফল করার জন্য পাঠ্যক্রমে দেখো ব্যবহারিক অভিজ্ঞতাও কিন্তু যুক্ত করা হচ্ছে। ঠিক আছে, যার ভিত্তি হলো মনোবিদ্যা ও সমাজবিদ্যা। তাহলে এই যে পাঠ্যক্রমের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেটা আলোচনা করতে গিয়ে আমরা কি দেখলাম? দু রকমের ভিত্তি দেখলাম। একটা হচ্ছে দর্শন দেখতে পেলাম, আরেকটা মনোবিদ্যা এবং একটা সমাজবিদ্যা। তাহলে দর্শন কোথায় লাগছে? জীবনাদর্শনের অধিকারী করে তোলার জন্য পাঠ্যক্রমকে কিছুটা থিওরিটিক্যাল করে দেওয়া হলো, যার বেস বলে দেওয়া হলো দর্শন। এবং আবার আমরা দেখলাম যে পাঠ্যক্রমকে কিন্তু প্র্যাকটিক্যালও করে দেওয়া হলো, যার বেস কিন্তু হয়ে গেল মনোবিদ্যা বা সমাজবিদ্যা। এবং এই জায়গাটায় কি হচ্ছে যে বিদ্যার্থীকে যে তার যে রিয়েল লাইফ বা বাস্তব জীবনের সমস্যাগুলিকে সমাধান করার জন্য কিন্তু এখানে পাঠ্যক্রমকে আবার প্র্যাকটিক্যালও বলে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে চলো দেখি 3 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে? শ্রেণী মধ্যস্থিত ও শ্রেণী বহির্ভূত কার্য। দেখি এখানটায় কি বলতে চাইছে, এই জায়গাটা দেখি এবারে। দেখো, বলা হচ্ছে আধুনিক অর্থে পাঠ্যক্রম
হলো বৈচিত্র্যময় অভিজ্ঞতা পুঞ্জ, নানান ধরনের ভ্যারাইটি এখানে দেখতে পাওয়া যাবে। ফলে বৈচিত্র্যময় অভিজ্ঞতা সমূহকে শুধুমাত্র শ্রেণীকক্ষের চার দেয়ালের মধ্যে কিন্তু অর্জন করা কখনোই পসিবল নয়। এই সমস্ত অভিজ্ঞতা আছে যেগুলি অর্জনের জন্য শ্রেণীকক্ষের বাইরের পরিবেশও যথেষ্ট অপরিহার্য। যেমন জ্ঞানমূলক বিষয় শ্রেণীকক্ষের মধ্যে অর্জন করা সম্ভব হলেও দৈহিক বা সামাজিক বিকাশের ক্ষেত্রে যে সহায়ক অভিজ্ঞতাগুলি সেইগুলো কিন্তু কোথার থেকে অর্জন করা হবে, সেইগুলো কিন্তু শ্রেণীকক্ষের বাইরে পাওয়া যাবে, সেইগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে যে শ্রেণীকক্ষের মধ্যে নেই। তাই শ্রেণীকক্ষের মধ্যে এবং শ্রেণীকক্ষের বাইরের কার্যাবলীর অনুশীলন সেটাও কিন্তু এই যে কারিকুলাম তার একটা একরকমের মানে এটাও তার একটা নেচারের মধ্যে পড়ে। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এত যে এক্সপিরিয়েন্স, এত নলেজ কিছু আমরা শ্রেণীকক্ষে পাচ্ছি, কিছু কিন্তু শ্রেণীকক্ষের বাইরে পাচ্ছি, যেটা কিন্তু এই যে পাঠ্যক্রম তার একখানা কিন্তু এটা একটা নেচার। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা 4 নাম্বার, সর্বাঙ্গীন বিকাশ সাধন। আধুনিক পাঠ্যক্রম শুধুমাত্র শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের সহায়তা করে না, শিক্ষার্থীর কিন্তু ওভারঅল ডেভেলপমেন্টের কাজ করে। এই জায়গাটা কিন্তু তোমরা এতদিনে বুঝে গেছো আশা করি। এবার এই যে বৌদ্ধিক বিকাশ ছাড়াও সর্বাঙ্গীন বিকাশ, সমস্ত দিকের যে উন্নতির কথা বলছে, তাহলে সমস্ত দিকে কি নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ, চারিত্রিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সমস্ত দিকের ডেভেলপমেন্টের কথা বলছে। ঠিক আছে, এক্ষেত্রে অভিজ্ঞতা সমূহ এমন ভাবে নির্বাচন করতে হবে যার ফলে শিক্ষার্থীর যে ওভারঅল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে সেদিকটা যেন খুব ইজি হয়। ঠিক আছে, সেদিকটা যেন খুব বেশি জটিল না হয়ে যায়। অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশের উপযোগী অভিজ্ঞতার সমষ্টি হবে পাঠ্যক্রম। এই জন্য আধুনিক পাঠ্যক্রমের একটি প্রকৃতি হলো শিশুর ওভারঅল ডেভেলপমেন্টের কথা কিন্তু বলা হচ্ছে, যার জন্য দেখো পয়েন্টটার নামও রয়েছে অল রাউন্ড ডেভেলপমেন্ট। ক্লিয়ার? চলো আচ্ছা, এবার দেখো আর দুটো পয়েন্ট রয়েছে। দেখো কি আছে, নির্বাচন সাপেক্ষ সংগঠন। কি বলা হচ্ছে, শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা এতক্ষণে জেনে গেলাম যে কারিকুলাম বা পাঠ্যক্রম। এই পাঠ্যক্রম নিজে কখনো কিন্তু তৈরি হতে পারে না। আচ্ছা, তাহলে কি হবে, কারোর মাধ্যমে এটা তৈরি হয়, সমাজে অভিজ্ঞ ব্যক্তি বা কোনো একটা সংস্থার দ্বারা সেই যে কারিকুলাম সেটা কিন্তু নির্ধারিত হয়ে থাকে। তাই পাঠ্যক্রমের একটি প্রকৃতি হলো এটি একটি নির্বাচন সাপেক্ষ সংগঠন। নির্বাচন সাপেক্ষ সংগঠন মানে পাঠ্যক্রম একা একা তো তৈরি হতে পারবে না, তাহলে কি হচ্ছে সেই জায়গাটা থেকে নির্বাচন করতে হবে। তাহলে কে বা কারা নির্বাচন করবে, সেই ক্ষেত্রে সমাজের অভিজ্ঞ ব্যক্তি বা কোনো সংস্থার দ্বারা কিন্তু সেটা নির্বাচিত হবে। তাহলে এটা একটা কিন্তু পাঠ্যক্রমের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে চলে আসে। তারপরে দেখো কি আছে, কর্ম ও অভিজ্ঞতার সমন্বয়। এটা কি বলছে, দেখো এই যে মডার্ন কারিকুলাম বা আধুনিক পাঠ্যক্রম সেটা অবশ্যই বহুমুখী অভিজ্ঞতার সমবায়। আমরা দুটো স্লাইড আগেই কিন্তু এই জিনিসগুলো দেখে এলাম। তাই পাঠ্যক্রমে যেমন জ্ঞানমূলক বিষয় অন্তর্ভুক্ত, তেমনই কিন্তু এর সাথে সাথে কর্মমূলক বিষয়গুলো রয়েছে। কারণ উভয় প্রকার অভিজ্ঞতাই শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের পথকে সুগম করে। শুধুমাত্র যদি জ্ঞানমূলক বিষয়গুলো দেওয়া হয় তাহলে দেখা যাবে যে স্টুডেন্টদের মধ্যে সেই যে কর্মমূলক জায়গাটা সেটা বাদ পড়ে যাচ্ছে। তাহলে জ্ঞানমূলক কর্মমূলক দুটোই কিন্তু থাকছে। ঠিক আছে, তো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত জ্ঞানমূলক বিষয় এবং অভিজ্ঞতা ভিত্তিক বিষয়ের যে একটা মিলিত একটা মিক্সচার, সেটা কিন্তু শিক্ষার্থীর এই যে ডেভেলপমেন্ট, ঠিক আছে, সেটাকে কিন্তু আরো অনেকটা বিস্তৃত করে দেয় বা সেটাকে কিন্তু আরো অনেকটা ইজি করে দেয়। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো হচ্ছে দেখো পাঠ্যক্রমের প্রকৃতি। পয়েন্টগুলো দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে জিনিসগুলো। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকের আমার ক্লাস বা আলোচনার বিষয়। ভিডিও একটুখানি বড় হয়ে গিয়েছে, অসুবিধা নেই, ভিডিওটি দেখলেই কনসেপ্টটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।